অষ্টাবিংশ পরিচ্ছেদ। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে, জিনিসপত্র সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারিলে আজই যায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে সর্বজয়ার পূজা মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়, এই জন্য এ পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল সে পূজা দিয়া আসিবে ও ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়াও আসিবে। তাহার মা বলিল, যা বকিস নে তুই, একলা যাবি বই কি, এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল, আমি বুঝি সব দিন এরকম বাড়িতে বসে থাকবো, যেতে পারবো না কোথাও বুঝি? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে। উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর, বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধাতি সজ্জে তাহাকেই পাঠাইতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক চিরিয়া উঁচু মাটির পথ, পথের দুধারে মাঠের মধ্যে শুধুই আকন্দ ফুলের বন। দীর্ঘ শ্বেতাভ ডাটাগুলি ফুলের ভারে নত হইয়া দুর্বা ঘাসের ওপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই, দুপুরের অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে। অপুর খালি পায়ে বেলে মাটির তাত লাগিতেছিল, তাহাতে বেশ আরাম হয়। পথের ধারের বন ঝোপে কত কি ফুল ফুটিয়াছে। সাঁইবাবলা গাছের নতুন ফোটা ফুলের শীষ সূর্যের দিকে মুখ ফিরাইয়া আছে। ছোট একরকমের গাছে রাঙা রাঙা বনডুমুরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ পোড়া সোদা সোদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের ভিতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৈচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা সাটিনের জামাটার 2 পকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল। সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা, এই ছায়া ভরা দুর্বা ঘাস, সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বন ঝোপ, ওই দুলানো ফুল ফলের থলো, আলকুশি, বনকলমি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও। তাহা হইলে এইরকম বন ফুল ঝুলানো ছায়াচ্ছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এইরকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশবনের কঞ্চির ডালে ডালে সরসর শব্দ, বৈকালের রোদে সোনার সিঁদুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া গিয়া কখন অন্য ঋতু পরে গাছপালায়, আকাশে বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইছামতির নব নব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালায় জলে স্থলে শূন্যে ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যোগ সে ভালোবাসে। ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি,
চোখের উপরে রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গুমটের অবসানে সারা দিক চক্রবাল জুড়িয়া ঘন নীল মেঘসজ্জার গম্ভীর সুন্দর রূপ। অস্তবেলায় সোনাডাঙ্গার মাথার উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা। ভাদ্রের শেষে ফুটন্ত কাশ ফুলে ভরা মাধবপুরের দূর প্রসারিত চর, চাঁদিনী রাতে জ্যোৎস্না জালের খুপড়ি কাটা বাঁশবনের তলা, অপুর স্ফুটনোন্মুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপ মারিয়া দিয়াছিল। কান্তিরসের চোখ খুলিয়া দিয়াছিল। চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষামন্ত্র শুনাইয়াছিল। অপু কখনো জীবনে এ শিক্ষা বিস্মৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তরূপা প্রকৃতি তাহাকে তাহা ধীরে ধীরে গ্রহণ করাইতেছিলেন। নদীডাঙ্গার বাঁওরে কাহারা মাছ ধরিয়াছে। সে খানিক্ষণ দাঁড়াইয়া দেখিল, গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। ও গান তো অপু জানে, কতবার গাহিয়াছে। দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হলো ভার। বোষ্টম দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালাঘরের পাঠশালা বসিয়াছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে। সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমহাশয়ের বয়স বেশি নয়, তাহার গায়ের প্রসন্ন গুরুমহাশয়ের চেয়ে অনেক কম। আর এক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে, আর ছোট নাই। ছোট থাকিলে কি আর মা একা কোথাও ছাড়িয়া দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আসছে মাসের এই দিনটিতে তাহারা কত দূর, কোথায় চলিয়া যাইবে, কোথায় সেই কাশী সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছিল। পাড়ার মধ্যে পৌঁছিতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতেই পারিল না। কায়ক ক্লেশে সম্মুখের পথে দৃষ্টি রাখিয়া কোনো রকমে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে। সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই সেই যাচ্ছে, দেখ দেখছে। সে যে পুটুলির ভিতর বাঁধিয়া নারিকেল নাড়ু লইয়া যাইতেছে তাহাও যেন সকলেই জানে। তাহার পিসেমশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে এ কথা পর্যন্ত সে কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকেই জিজ্ঞাসা করাতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা। উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্য কি। কতক্ষণ সে চৈত্র মাসের খর রৌদ্রে বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহিরে আসিয়া রোয়াকে পা দিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটি অপরিচিত প্রিয়দর্শন বালক পুটুলি হাতে লজ্জাকুণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিতভাবে বলিল, তুমি কে খোকা? কোত্থেকে আসছো? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল, এই আমার বাড়ি নিশ্চিন্দিপুরে। আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসিলেই ভালো হইত। হয়তো তাহার পিসিমা তাহার এরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে। হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত আগে যে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তাহার কপাল ঘামিয়া উঠিল। কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল। তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা বলিল। দিদিকে যদিও কখনো দেখে নাই, তবুও দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়াইয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়, অল্প বয়স, রাজির দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল।
জ্ঞাতি সম্পর্কের ভাইপোটি যে দেখিতে এত সুন্দর বা বয়স এত কম তাহার পিসি বোধহয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্দিপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাওয়া নেই তাই। পরে সে পুনরায় গর্বের চোখে অপুর দিকে চাহিয়া রহিল। ভাবটা এই, দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্রের মতো চেহারা, এখন বোঝো কি দরের কি বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাকশিটে মারা চোয়ারে চোয়ারে চেহারা, বয়স বুঝিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হইয়াছিল, পিসমশাইকে দেখিয়া তেমনি তাহার ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরু মহাশয়ের কাছে পড়িত, তেমনি যেন চেহারাটা। মনে হইল এই লোক যেন এখনই বলিতে পারে, বড় জ্যাঠা ছেলে দেখছি তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিকে ওদিকে একটু ঘুরিয়া আসিল। চারিদিক জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বাঘাস প্রায় নাই এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুরি পথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি, অনেক সময় লোকের বাড়ির উঠানের উপর দিয়া পথ। তাহার বয়সী দু চারজনকে খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হাঁ করিয়া চাহিয়া রহিল যে তাহাদের সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে মার কাছে সে চিরা মুড়ি নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে, এখানে কি উহারা দিবে? কাল তো রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়াছে। আজ যদি সে এখনই ফিরে, তবে হয়তো উহারা ভাবিবে ছেলেটা ভারী পেটুক, খাবার খাইবার লোভে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাবার খাওয়া কি ভালো? এখন সে কি করে? না, বাড়ি ফিরিবে না। আরও খানিক পথে পথে ফিরিয়া একেবারে সেই ভাত খাওয়ার সময়ের একটু আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাঁড়াইয়া থাকে। পায়ে পায়ে সে অবশেষে বাড়িতেই আসিয়া পৌঁছিল। একটি ৬-৭ বছরের মেয়ে একটা কাঁসার বাটি হাতে বাড়ি ঢুকিয়া উঠান হইতে ডাকিয়া কহিল, নাও রেঁধেছ জেঠিমা, মোড়ে একটু দেবে? অপুর পিসিমা ঘরের ভিতর হইতে বলিল, কে রে, গুলকি? না, ও বেলা রাঁধবো, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথার চুলগুলা ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের চুলের মতো খাটো, ময়লা কাপড় পরনে, মাথায় তেল নাই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাঁদে পিসিমা? তাহার পিসি বলিল, কে, গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাপ কেউ কোথাও নেই। নিবারণ মুখুজ্জের বউ এই যে পাশের বাড়ি, ওর দুঃসম্পর্কের জেঠি, সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরাইয়া দেখাইয়া বেড়াইল। বাড়ি ফিরিবার পথে দেখিল সে অনাথা মেয়ে গুলকি পথের ধারে পা ছড়াইয়া একলাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল। আঁচলে একরাশ আতপাকা বকুল ফল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরও পরিচয় লইয়াছে। নিবারণ মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয়, রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়। নিজের পুষ্যি ৭ গন্ডা তাদেরই জোটে না, তাই আবার পর। গুলকিকে দেখিয়া অপুর মোটেই লজ্জা হয় না। ছোট্ট একটুকু মেয়েটা, আহা, কেহ নাই। তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়া বলিল, আঁচলে কি লুকুচ্ছিস দেখি খুকি? গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিয়াছিল। সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল। ও খুকি, কিছু বলবো না, ও খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে। এমন সময় দেখিতে পাইল খিড়কির দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উকি মারিতেছে,
আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচোখি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছে এক দৌড়ে, বলিয়া সে খিড়কির দরজার দিকে ছুটিল। গুলকি আর পেছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলা মুঠায় চাপিয়া ধরিয়া বলিল, বড় ছুট দিচ্ছিলি যে, আমার সঙ্গে ছুটে বুঝি তুই পারবি খুকি? গুলকির প্রথম ভয় হইয়াছিল বুঝিবা তাহাকে মারিবে, কিন্তু অপুর চুলের মুঠি ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায় সে বুঝিল এ একটা খেলা। সে আবার সেরকম হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়, কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এরকম উকি ঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়িয়া পলাইয়া তাহার ইচ্ছা প্রকাশ করে। অন্য উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এই রকমই ছিল। এই রকম আঁচলে কুল বেল বইঁচি বাঁধিয়া আপন মনে ঘুরিয়া বেড়াইত। কেহ বুঝিত না, কেহ দেখিত না, এরকম পেটুক, এরকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলি। আহা, মা বাপ ভাড়া দুঃখী মেয়ে, আপন মনে বেড়ায়। সে গুলকির চুলের মুঠা ছাড়িয়া দিয়া হাত ধরিয়াছিল, বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুরের পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো আর তুই ছুটে যাবি। ওই কাঁঠাল গাছটা বুড়ি, আয়। মুঠা ছাড়িয়া দিতেই গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা যা, দেখি কদূর যাবি, ঠিক তোকে ধরবো দেখিস। আচ্ছা ওই গেলি তো, এই দেখ, বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে এক দৌড় দিল। চু। গুলকি পিছন দিকে চাহিয়া অপুকে দৌড়িতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়িবার চেষ্টা করিল, কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস না খুকি? তা কি তুই আমার সঙ্গে পারিস? চল, চোর চৌকিদার খেলা করবি। তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি? আর আমি হব চৌকিদার, তোকে ধরব। গুলকির মুখে হাসি আর ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, কাই বিচি নেবে? অপু মনে ভাবিল, চাষার গ্রামে থাকিয়া ও এইসব কথা শিখিয়াছে। তাহাদের গ্রামে যেমন গোয়ালা কি সদকোপের ছেলেমেয়েরা কথা বলে, তেমনি। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পিছনে পিছনে গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে তাহার পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘন্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি দ্বিরুক্তি না করিয়া নির্লজ্জভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল, তবুও উঠিবার নাম করে না। অপুর পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, হাঁসফাঁস করছিস। মেয়ে ওঠ, কত ভাত নিয়ে ফেললি দেখ তো, তোর কেবল দৃষ্টি খিদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতেও ডাকেও না। হলোই বা পর, তাহলেও কচি তো। শনিবারে সিদ্ধেশ্বরীর মন্দিরে অপু পূজা দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি বুকের ওপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বৃদ্ধ বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, 4 পয়সা দক্ষিণে কেন খোকা? এতে তো হবে না, বারের পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মা যে 4 পয়সা দিয়েছে মোটে, আর তো আমার কাছে নেই। মেয়েটি খানকত কলা মূলা বাছিয়া একখানা পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, বেলপাতা আর সিঁদুরও দিলাম, তোমাদের বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোক এরা, আমার যদি পয়সা থাকতো আরো 2 পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পূজার গল্প করিতেছে।
পাশের গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলার আকাশ ফাটানো চিৎকার শোনা গেল। ওরে জেঠি, অমন করে মেরো না। ওরে বাবারে, ও জেঠি, মোর পিঠ কেটে রক্ত পড়ছে। মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলার চিৎকার শোনা গেল। হারামজাদি বদমায়েশ, চৌধুরীদের বাড়ি গিয়েছো নেমন্তন্ন খেতে, এমনি তোমার নোলা। তোমার নোলায় যদি আজ হাতা পুড়িয়ে ছেঁকা না দিই, লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে। আর শতেক খোয়ারিরা চোখের মাথা খেয়ে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না। অপদ বালাই কথাকার, বাড়িতে তোমায় খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে। সত্যি কথা বললেই লোকের সঙ্গে আর ভাব থাকে না, তাহলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল। চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথা মুখ দিয়া বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালাপাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসমশাই ঠিক করিয়া দিয়াছে, এই গ্রাম হইতে নবাবগঞ্জে তামাক বোঝাই গাড়ি যাইবে। সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দিপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূরে গিয়া বামুনপাড়ার পথের মোড়ে গুলকির সঙ্গে দেখা। সে সন্ধ্যায় খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি, আজ সারাদিন ছিলি কোথায়? খেলতে এলিনে কিছু না? পরে গুলকি অবিশ্বাসের হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি। এই দেখ পুটলি, কার্তিক গোয়ালার বাড়ি গিয়ে গাড়ি উঠব। আয় না আমার সঙ্গে, একটু এগিয়ে দিবি। গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল। বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার পরেই গোয়ালাপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা সাটিনের জামাটার দিকে আঙুল দেখাইয়া কহিল, তোমার এই আঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা। তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল, অর্থাৎ তুমি যদি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে চোখ ফিরাইতেই অপু দেখিতে পাইল মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল আগামী মাসের এমন দিনটাতে তাহারা কোথায় কত দূরে চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূরে এসে গিয়েছিস। তোর বাড়িতে হয়তো আবার বকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবো না, আমরা কাশি চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকি আরেকবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী এমনি একটা তিথি। সে এদিকে আর কখনো আসে নাই, কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেক দিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথে দূর প্রান্তে গাছপালার ফাঁকে পূর্ণ চন্দ্র উঠিতেছে, বা চতুর্দশীর চন্দ্র তাহার ঠিক মনে ছিল না। পিছনে পিছনে অল্প দিনের পরিচিতা অনাথা অবোধ ঝাঁকড়া চুল ছোট একটি মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিয়াছে। 29 পরিচ্ছেদ। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল। খবর পাইয়া ওপাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দিপুরের দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে, সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রীর সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু, আছেই বাকি দেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদায় গুনপুতে থাকাটাও তো কোনো কাজের কথা নয়। এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি, এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি গা ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না।
শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। আসবি রে আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সেই গা ছেড়ে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব, আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নাম সইও করে দিলি নে। তুই বেশ ছেলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাহির হইয়া গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছামিছি কেন রাগ করে। সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্য নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি না তাতে? এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠ বিহার অল্পদিন পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি হইল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিছুই নয়। গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আর সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? সৎকারের লোক হয় না? পাঁচু জেলের ছেলে একটা হাড়ি বাহিরে আনিয়া ঢালিল, এক হাড়ি শুকনা আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারব না, যা। কেন, রাম রাবণের যুদ্ধ একখানা কেন না। তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে, সদ্য ফোটা ওরকলমি ফুলের দুলনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে। নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল। মালোপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চাচিয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজেই বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা ক পয়সা? হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গা। অপু 1.5 পয়সা দিয়া সরু বাঁশের বাঁশি একটা কিনিল। বলিল, কোন কোন ফুটোতে আঙুল টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। মনে আছে একবার অনেক রাত্রে ঘুম ভাঙিয়া সে খানিক্ষণ জাগিয়াছিল। দূরে নদীতে অন্ধকার রাত্রে জেলেদের আলোয় মাছ ধরা দোনা জালের একঘেয়ে একটানা ঠকঠক শব্দ হইতেছিল। এমন সময় তাহার কানে গেল, অনেক দূরে যেন কুঠির মাঠের পথের দিকে
অত রাত্রে কে খোলা গলায় গান গাহিয়া পথ চলিয়াছে। কুঠির মাঠের পথে বেশি রাত্রে বড় একটা কেহ হাঁটে না, তবুও আধো ঘুমে কতদিন যে নিশীথ রাত্রির জ্যোৎস্নায় অচেনা পথিক কণ্ঠে মধুকানের পথ ভাঙা গানের তানকে দূর হইতে দূরে মিলাইয়া যাইতে শুনিয়াছে। কিন্তু সেবার যাহা শুনিয়াছিল তাহা একেবারে নতুন, সুরটা সে আয়ত্ত করিতে পারে নাই। আধো জাগরণের ঘোরে সুষমাময়ী সুরলক্ষ্মী দুই ঘুমের মাঝখানের পথ বাহিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন কোনো দিন আর তাহার সন্ধান মিলে নাই। কিন্তু অপু কি তাহা কোনোদিন ভুলিবে? চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোরা শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাড়ি ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলার বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠবিহার হয়? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্দিপুর চলো যাই, না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাদা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাসবন, সলতেখাকির আমবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুইভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমন নারিকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানেই দেখিতেছে। জ্যোৎস্নারাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। সুমুখ জ্যোৎস্নারাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে, কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলা সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে। এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের ওপর একটা মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটাটা, আর বছর যেটা সেজ ঠাকরুনদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটাটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্ক দাঁড়াইয়া রহিল। বৈশাখ দুপুরে তপ্ত রৌদ্রভরা নির্জনতায় বাঁশবনের শনশন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খ চিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটাটাকে এক টান মারিয়া
গভীর বাঁশবনের দিকে ছুড়িয়া ফেলিয়া দিল। তাহার দিদি ভুলো কুকুরকে ডাক দিলে সে যেন ঘন বনঝোপের ভিতর দিয়া হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইচি ঝোপের ধারে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানায় নাই, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গারোয়ানের গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালায়, পথে, মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রাদলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার। অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। কাহারা মাঠের একপাশে রাধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও একপাশে কালিমাখা নতুন হাড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, ওই পাশের পোড়ো ভিটাতে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিলই তো। যাও বা মাটির প্রদীপ টিমটিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আষাঢ়ু যাইবার বাঁধা রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হইল, যা কিছু দারিদ্র্য, যা কিছু হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নবসচ্ছলতা। ক্রমে রৌদ্র পড়িল। গাড়ি তখন সোনাডাঙ্গার মাঠের মধ্য দিয়া যাইতেছিল। হরিহর মাঠের মধ্যে একটা বড় বটগাছ দেখাইয়া কহিল, ওই দেখো, ঠাকুরজি পুকুরের ঠ্যাঙারে বটগাছ। সর্বজয়া তাড়াতাড়ি মুখ বাহির করিয়া দেখিল, পথ হইতে অল্প দূরেই একটা নাবাল জমির ধারে বিশাল বটগাছটা চারিধারে ঝুড়ি গাড়িয়া বসিয়া আছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ ও তাহার বালক পুত্রের গল্প সে কতবার শুনিয়াছে। আজ হইতে 50 বৎসর পূর্বে তাহার শ্বশুরের পূর্বপুরুষ এইরকম সন্ধ্যাবেলা ওই বটতলায় নিরীহ ব্রাহ্মণ ও তাহার অবোধ পুত্রকে অর্থলোভে নিষ্ঠুরভাবে হত্যা করিয়া ওই পাশের নাবাল জমি, যেটা সেকালে ঠাকুরজি পুকুর ছিল, ওইখানে পুঁতিয়া রাখিয়াছিল। ছেলেটির মা হয়তো পুত্রের বাড়ি আসিবার আশায় কত মাস, কত বছর বৃথা অপেক্ষা করিত। সে ছেলে আর ফিরে নাই। মা গো! সর্বজয়ার চোখ হঠাৎ জলে ঝাপসা হইয়া আসে, গলায় কি একটা আটকাইয়া যায়। সোনাডাঙ্গার মাঠ এ অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বন ঝোপ, শিমুল বাবুল গাছ, খেজুর গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোঁদালি ফুলের ঝাড় দুলিতেছে। চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূর প্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুর হইয়া পড়িয়াছে। দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার শ্যাম প্রসার। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালীর বিল পড়িল। কোন প্রাচীনকালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখন পদ্মফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনার আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে, এখন হয়তো কোথায় কত দূরে চলিবে।
যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সেসব স্বপ্ন দেখা দেশ, সে অপূর্ব জীবন। হরিহর দূরের একটা গ্রাম আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই হলো ধনচে পলাশ গাছি, ওরই ওপাশে নাটা বেড়ে। ওইখানে বনবিবির দরগাতলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়, এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না। আষাঢ়ু বাজারের নিচে খেয়ায় বেত্রবতী পার হইবার সময় চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলোয় জল চিকচিক করিতেছিল। আজ আষাঢ়ুর হাট। কয়েকজন হাটুরের লোক কলরব করিতে করিতে ওপার হইতে খেয়া নৌকায় এপারে আসিতেছে। অপুদের গাড়ি শুদ্ধ পার হইয়া ওপারে উঠিল। অপু বাবাকে বলিয়া আষাঢ়ুর বাজার দেখিতে নামিল। ছোট বাজার, সারি সারি ঝাঁপ তোলা দোকান, স্যাকরার দোকানে ঠুকঠাক শোনা যাইতেছে। একটা খেজুর গুড়ের আড়তের সামনে বহু গরুর গাড়ির ভিড়। মাঝের পাড়া স্টেশন এখনো প্রায় 4 ক্রোশ। রাস্তা কাঁচা হইলেও বেশ চওড়া। দুধারে নীলকুঠির সাহেবদের আমলে রোপিত বট, অশ্বত্থ, তুঁত গাছ। বৈশাখ মাসের প্রথমে পথিপার্শ্বের বট অশ্বত্থের ডালের মধ্যে কোথায় কোকিল ডাকিয়া ডাকিয়া সারা হইতেছে। সারা পথটা প্রাচীন বটের সারির ঝুড়ি দোলানো। কচি পাতার রাশি জ্যোৎস্না লাগিয়া স্বচ্ছ দেখাইতেছে। বাংলার বসন্ত, চৈত্র, বৈশাখের মাঠে, বনে, বাগানে, যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নতপল্লব নাগকেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ার উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনেই প্রথম দেখিল। এই অল্প বয়সেই তাহার মনে বাংলার মাঠ, নদী, নিরালা বনপ্রান্তরে সমুখ জ্যোৎস্নারাত্রির যে মায়ারূপ অঙ্কিত হইয়া গিয়াছিল, তাহার উত্তরকালে শিল্পী জীবনের কল্পনা মুহূর্তগুলি মাধুর্যে ও প্রেরণায় ভরিয়া তুলিবার তাহাই ছিল শ্রেষ্ঠ উপাদান। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছাইবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গারোয়ানের গরু 2টার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, 2জন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে। ওদিকে রেললাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে 2টো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম 2টো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে। একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খরমের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন, স্টেশন। বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খরমের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে। আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ ও একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, ওকা অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো দিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল। কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনের একই ইঞ্জিন বলে, উফ কি কাণ্ড! হবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেজেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা। জানালা দরজা সব হুবুহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে, তাহা যে আবার চলিবে
সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল, লোকটা কৃপার পাত্র, আজিকার দিনে যে গাড়ি চলিল না, সে বাঁচিয়া থাকিবে কি করিয়া। হিরু গারোয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল, অদ্ভুত অপূর্ব দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট, হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গারোয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলু খড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শটশট করিয়া দুদিকের জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি। উফ, মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাঁতা পেশার মতো একটা একটানা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা! মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালখানাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেক দিন আগের সে দিনটা। সে ও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল, সেদিন আর আজ। ওই যেখানে আকাশের তলে আষাঢ়ু দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরই ওদিকে যেখানে তাহাদের গাঁয়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে, বাঁশবনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালে ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিয়া দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠা বাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির কত নাম এটা স্বাদ। দিদি এখনো একদৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে লাগিল, আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুন্তলা, সাগর মেখলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত সানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত, দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই এই সব সময়েই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের সঙ্গে এক পুরানো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু, সেরে উঠলে আমার একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্স সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল। ৩০ পরিচ্ছেদ। অক্রুর সংবাদ। দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল। অপুর চোখে দুবার কয়লার গুঁড়া পড়া সত্ত্বেও সে গাড়ির জানালা দিয়া মুখ বাড়াইয়া সারা দিনটা বাহিরের দিকে চাহিয়া আছে।
স্টেশনে স্টেশনে ওগুলাকে কি বলে? সিগন্যাল? পড়িতেছে উঠিতেছে কেন? গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাথা, ঠিক যেন রোয়াকের মতো। তাকে প্ল্যাটফর্ম বলে? কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরাজি ও বাংলাতে সব স্টেশনের নাম লেখা আছে। কুরুলগাছি, গোবিন্দপুর, বানপুর। গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে, ঢং 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 4 ঘা। অপু গুনিয়াছে। একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পরানো, তাহাই ঘুরাইলে সিগন্যাল পড়ে। কুরুলগাছি স্টেশনে অপু লক্ষ্য করিয়া দেখিল, সর্বজয়া এবার লইয়া মোটে 2 বার রেলে চড়িল। আর একবার সেই কোন কালে, উনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতিয়াছেন। জ্যৈষ্ঠ মাসে আরংঘাটায় যুগল কিশোর ঠাকুর দেখিতে গিয়াছিল। সে কি আজকার কথা? সে খুশির সহিত স্টেশনে স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনের ওঠা নামা লক্ষ্য করিতেছিল। বউ ঝিরা উঠিতেছে নামিতেছে, কেমন সব চেহারা, কেমন কাপড় চোপড়, গহনাপত্র। জগন্নাথপুর স্টেশনে ভালো মুড়ির মোয়া ফিরি করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল, অপু, মুড়ির মোয়া খাবি? তুই তো ভালোবাসিস, নেব তোর জন্যে। স্টেশনে টেলিগ্রাফের তারের ওপর কি পাখি বসিয়া দোল খাইতেছে। অপু ভালো করিয়া চাহিয়া চাহিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখো মা, কাদের বাড়ির খাঁচা থেকে একটা ময়না পাখি পালিয়ে এসেছে। নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল। সর্বজয়া এক দৃষ্টে চাহিয়াছিল। ওপার হইতে হুহু বাতাস বহিতেছে, গঙ্গার জলে নৌকা, দুপারে কত ভালো ভালো বাড়ি বাগান। এসব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই। ছেলেকে দেখাইয়া বলিল, দেখছিস অপু, একখানা ধোঁয়ার জাহাজ। পরে সে যুক্ত কর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল, মা গঙ্গা, তোমার ওপর দিয়ে যাচ্ছি, অপরাধ নিও না মা। কাশিতে গিয়ে ফুল বিল্লপত্রে তোমায় পুজো করব। অপুকে ভালো রেখো, যে জন্যে যাওয়া তা যেন হয়, সেখানে যেন আশ্রয় হয় মা। আনন্দে পুলকে অনিশ্চিততার রহস্যে তার হৃদয় দুলিতেছিল। এরকম মনোভাব এর আগে সে কখনো অনুভব করে নাই। সুবিধায় হোক অসুবিধায় হোক, অবাধ মুক্ত জীবনের আনন্দ সে পাইল এই প্রথম। তার চিরকালের বাসবনের বেড়া ঘেরা ক্ষুদ্র সীমায় বদ্ধ পল্লী জীবনে এরকম সচল দৃশ্যরাজি, এরকম অভিনব গতির বেগ, এত অনিশ্চয়ের পুলকের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় কখনো হয় নাই। যে জীবন চারিধারে পাঁচিল দেওয়াল তুলিয়া আপনাকে আপনি ছোট করিয়া রাখিয়াছিল, তাহা আজ চলিয়াছে চলিয়াছে, সম্মুখে চলিয়াছে। ওই পশ্চিম আকাশের অস্তমান সূর্যকে লক্ষ্য করিয়া নদ নদী দেশ বিদেশ ডিঙাইয়া ছুটিয়াছে। এই চলার বাস্তবতাকে সে প্রতি হৃদয় দিয়া অনুভব করিতেছিল আজ। এই তো সেদিন 1 বৎসর আগেও নিশ্চিন্দিপুরের বাড়িতে কত রাত্রে শুইয়া সে যখনই সে ভাবিত সুবিধা হইলে একবার চাকদা কি কালীগঞ্জে গঙ্গা স্নানে যাইবে, তখনই তাহা সম্ভবের ও নিশ্চয়তার বহু বাহিরের জিনিস বলিয়া মনে হইয়াছে। আর আজ ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হু হু শব্দে ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল। অপু বিস্ময়ের সঙ্গে সেদিকে চাহিয়া রহিল। কি আওয়াজ! উহ! ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহারা গাড়ি হইতে নামিল। এদিকে ওদিকে ইঞ্জিন দৌড়িতেছে। বড় বড় মালগাড়িগুলা স্টেশন কাঁপাইয়া প্রতি 5 মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে। হৈ হৈ শব্দ। এদিকে ইঞ্জিনের সিটির কানে তালা ধরা আওয়াজ, ওদিকে আরেকখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে। গার্ড সবুজ নিশান দুলাইতেছে। সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের ওপর এত সিগন্যাল ঝাঁকে ঝাঁকে, লাল সবুজ আলো জ্বলিতেছে। রেল, ইঞ্জিন, গাড়ি, লোকজন। একটু রাত্রি হইলে তাহাদের কাশী যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল। বিশাল স্টেশন, বেজায় লোকের ভিড়। সর্বজয়া কেমন দিশেহারা হইয়া গেল। তারা খাইয়া অনভ্যস্ত আড়ষ্ট পায়ে পায়ে
স্বামীর পিছনে একখানা কামরার দুয়ারে আসিয়া দাঁড়াইতেই হরিহর অতি কষ্টে দুর্জয় ভিড় ঠেলিয়া বেপথমানা স্ত্রীকে ও দিশেহারা পুত্রকে কায়ক্লেশে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির সাহায্যে মোট গাট উঠাইয়া দিল। ভোরের দিকে সর্বজয়ার তন্দ্রা গেল ছুটিয়া। ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে, মাঠ মাটি গাছপালা একাকার করিয়া ছুটিয়াছে। রাত্রের গাড়ি বলিয়া তাহারা সকলে এক গাড়িতেই উঠিয়াছে। হরিহর তাহাকে মেয়ে কামরায় দেয় নাই। গাড়িতে ভিড় আগের চেয়ে কম। এক এক বেঞ্চে এক একজন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে। উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে। অপু কখন উঠিয়া হা করিয়া জানলা দিয়া মুখ বাহির করিয়া এক দৃষ্টে চাহিয়া আছে। হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল, ও ওরকম করে বাইরের দিকে তাকিয়ে থেকো না খোকা, এইক্ষুনি চোখে কয়লার গুঁড়ো পড়বে। কয়লার গুঁড়া তো নিরীহ জিনিস, চোখ দুটা যদি উপড়াইয়া চলিয়াও যায় তবুও অপুর সাধ্য নাই যে জানালার দিক হইতে এখন সে চোখ ফিরাইয়া লইতে পারে। সে প্রায় সারা রাত্রি ঠায় এইভাবে বসিয়া। বাবা মা তো ঘুমাইতেছিল। সে যে কত কি দেখিয়াছে, কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই, আলো লোকজন শুদ্ধ স্টেশনটা হুশ করিয়া হাউইবাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল। রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল। হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখ বাহির করিয়া দেখিল যে গভীর রাত্রির জ্যোৎস্নায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোন নদীর ছোট সাঁকো পার হইতেছে। সামনে খুব উঁচু একটা কালো মতো ঢিবি, ঢিবিটার ওপরে অনেক গাছপালা। নদীর জলে জ্যোৎস্না পড়িয়া চিকচিক করিয়া উঠিল। আকাশে সাদা সাদা মেঘ। তারপর সেই ধরনের বড় বড় আরও কয়েকটা ঢিবি, আরও সেই রকম গাছপালা। তাহার পর একটা বড় স্টেশন, লোকজন, আলো। পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল। একজন পানওয়ালার সঙ্গে একটা লোকের যা ঝগড়া হইয়া গেল। স্টেশনে একটা বড় ঘড়ি ছিল। সে তাহার মাস্টারমশাই নীরেনবাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল। গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি ৩টা বাজিয়া ২২ মিনিট হইয়াছে। তারপর আবার গাড়ি ছাড়িল। আবার কত গাছ, আবার সেই ধরনের উঁচু উঁচু ঢিবি। অনেক সময় রেলের রাস্তার দুধারেই সেরকম ঢিবি। গাড়িতে সবাই ঘুমাইতেছে। ইহারা যদি কিছু দেখিবে না তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন, কাহাকে সে জিজ্ঞাসা করে যে অত ঢিবি কিসের? একবার সে জানালা দিয়া মুখ বাড়াইয়া ঝুঁকিয়া মাটির দিকে চাহিয়া নিরূপণ করিবার চেষ্টা করিতেছিল গাড়িখানা কত দূরে যাইতেছে। চুল বাতাসে উড়িয়া মুখে পড়ে, মাটি দেখা যায় না, যেন কে মাটির গায়ে কতগুলি সরল রেখা টানিয়া চলিয়াছে। উফ, রেলগাড়ি কি জোরে যায়! কৌতূহলে উত্তেজনায় সে একবার এদিকের জানালায় একবার ওদিকের জানালায় মুখ বাড়াইয়া দেখিতেছিল। মাঝে মাঝে পূর্ব দিকের দ্রুত বিলীয়মান অস্পষ্ট জ্যোৎস্নাভরা মাঠের দিকে চাহিয়া চাহিয়া তাহার মনে হইতেছিল কত দূরে তাহারা আসিয়াছে। এসব কোন দেশের উঁচু নিচু মাঠ দিয়া তাহারা চলিয়াছে। সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল। একটা প্রকাণ্ড স্টেশনে সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তাহার তন্দ্রা ছুটিয়া গেল। প্ল্যাটফর্মের পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি। তাহার পর কত স্টেশনে চলিয়া গেল, কি বড় বড় পুল। গাড়ি চলিয়াছে চলিয়াছে, মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না। কত ধরনের সিগনাল, কত কলকারখানা। একটা কোন স্টেশনের ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোং লাগানো মতো, তাহারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছে। প্রাইভেট নম্বর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 69 69, হ্যাঁ 69, 6 পিঠে 9, হ্যাঁ হ্যাঁ। সে অবাক হইয়া বাবাকে জিজ্ঞাসা করিল, ও কি কল বাবা, ওর মধ্যে মুখ দিয়ে ওরকম বলছে কেন? তখন বেলা খুব পড়িয়া গিয়াছে। এমন সময় হরিহর বলিল, এইবার আমরা কাশী পৌঁছে যাব, বাদিকে চেয়ে থেকো, গঙ্গার পুলের ওপর গাড়ি উঠলেই কাশী দেখা যাবে। অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল। আজ সে সারা পথ টেলিগ্রাফের তার ও খুঁটি দেখিতে দেখিতে আসিতেছে। সেই একটিবার ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে। এইবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায় তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে। কি ভুলটাই করিত আগে, যেখানে যাইতেছে
সেখানকার বনে গুলঞ্চলতা পাওয়া যায় তো? দিন 15 কাটিয়া গিয়াছে। বাঁশফটকা গলির একখানা মাঝারি গোছের তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া আছে। কোনো পূর্ব পরিচিত লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই। আগে যাহারা যেসব জায়গায় ছিল, এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না। কেবল বিশ্বেশ্বরের গলির পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনো বাঁচিয়া আছে। বাড়ির ওপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে, মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে, বাইরের ঘরটা তার দোকান ও গুদাম, আশপাশের 2-3 ঘরে তার রন্ধন ও শয়ন ঘর। এই 5-6 দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে। স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই। এমন মন্দির, এমন ঠাকুরদেবতা, এত ঘরবাড়ি। আরংঘাটার যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষের নিদর্শন জানা ছিল, কিন্তু বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণার মন্দির, দশাশ্বমেধ ঘাটের ওপরকার লাল পাথরের মন্দিরগুলা। মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটির স্ত্রীর সঙ্গে রাত্রে বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল। সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না। ধূপ ধুনার ধোঁয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল। 7-8 জন পূজারী একসঙ্গে মন্ত্র পড়িতে লাগিল। কি ভিড়, কি জাঁক জমক! কত বড় ঘরের মেয়েরা দেখিতে আসিয়াছিল, তাহাদের বেশভূষারই বা কি বাহার! কোথাকার একজন রানী আসিয়াছিলেন, সঙ্গে 4-5 জন চাকরানী। দামি বারাণসী শাড়ি পরনে, সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল। কি টানা ডাগর চোখ, কি ভুরু, কি মুখশ্রী! সত্যিকার রানী সে কখনো দেখে নাই, গল্পেই শুনিয়াছে। হ্যাঁ, রানীর মতো রূপ বটে। তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে, কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে তাহা সে জানে না। ঠাকুর দেবতার মন্দির ছাড়া একখানা বসত বাড়ি বা কি! দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্দিপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিদের নাট মন্দির, দোমহলা বাড়ি, বাঁধানো পুকুর ঘাট দেখিয়া মনে মনে কত ঈর্ষান্বিত হইত। মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল, দেখেছিস বড় লোকের বাড়ি ঘরে কি লক্ষ্মী ছিরি! এখন যেসব বাড়ি রাস্তার দুধারে দেখিতেছে তাহার কাছে গাঙ্গুলি বাড়ি। এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনো সে দেখে নাই। গাড়ি বা কত ধরনের! আসিবার দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়ার গাড়ি দেখিয়াছে বটে, কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই। 2 চাকার গাড়ি যে কত যায়! তাহার তো ইচ্ছা করে পথের ধারে দুদণ্ড দাঁড়াইয়া এসব দেখে, কিন্তু পাঞ্জাবি স্ত্রীলোকটি সঙ্গে থাকে বলিয়া লজ্জায় পারে না। অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে। এরকম কাণ্ড কারখানা সে কখনো কল্পনায় আনিতে পারে নাই। তাদের বাসা হইতে দশাশ্বমেধ ঘাট বেশি দূর নয়। রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায়। রোজই যেন চরকের মেলা লাগিয়াই আছে। এখানে গান হইতেছে, ওখানে কথা হইতেছে, ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে। লোকজনের ভিড়, হাসি মুখ, উৎসব। অপু সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়া দেখে, আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে। কাহাদের চাকর একটি ছোট ছেলেকে কোমরে দড়ি বাঁধিয়া রোজ বেড়াইতে আনে। অপু ভাব করিয়াছে, তার নাম পল্টু। ভালো কথা কহিতে জানে না, ভারী চঞ্চল। তাই পাছে হারাইয়া যায় বলিয়া বাড়ির লোকদের এই জেল কয়েদির মতো ব্যবস্থা। অপু হাসিয়া খুন। চাকরকে অনুরোধ করিয়াছিল, কিন্তু সে ভয়ে দড়ি খুলিতে চাহে না। বন্দী নিতান্ত ক্ষুদ্র ও অবোধ। এ ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানই তাহার নাই। আসিলে সর্বজয়া রোজ তাহাকে বকে, একলা একলা ওরকম যাস কেন? শহর বাজার জায়গা, যদি রাস্তা হারিয়ে ফেলিস। মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন এ কথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অধ্যবসায় সহকারে বুঝায়। কাশীতে আসিয়া হরিহরের আয়ও বাড়িল। কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্য পুরাণ পাঠের কার্য জোগাড় করিল। তাহা ছাড়া একদিন সর্বজয়া স্বামীকে বলিল, দশাশ্বমেধ ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন? কত ফিকিরে লোক পয়সা আনে, তোমার কেবল বসে বসে পরামর্শ আটা। স্ত্রীর তাড়া খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশাশ্বমেধ ঘাটে বসে। পুরাণ পাঠ করা
তাহার কিছু নতুন ব্যবসায় নহে, দেশে শিষ্য বাড়ি গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে। পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে। বরহা বীরাভিরামং মৃগ মদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং স্মিত শুভগ মুখং সাধরে নস্তরেনুং ব্রহ্ম গোপাল বেশং। ভিড় মন্দ হয় না। বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে, স্ত্রীকে বলে, শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না, ওই বাঙাল কথকটার ওখানে আমার চেয়ে ভিড় বেশি হয়। ভেবেছি গোটা কতক পালা লিখব, গান থাকবে, কথকতার মতো থাকবে, নইলে লোক জমে না। বাঙালটার সঙ্গে পরশু আলাপ হল, দেবনাগরীর অক্ষর পরিচয় নেই, শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয়। আমার রেকাবি কুড়িয়ে 6 আনা 8 আনা, আর ওর 1 টাকার কম নয়। শুনবে একটু কেমন লিখছি? খানিকটা সে পড়িয়া শোনায়, বলে, ওই কথকের পুঁথি দেখে বনের বর্ণনাটা লিখে নেব ভেবেছি, তা কি দেবে? তুমি কোনখানটায় বসে কথা বলো বলো তো, একদিন শুনতে যেতে হবে। আর যেও না, ষষ্ঠীর মন্দিরের নিচেই বসি, কালই যেও। নূতন পালাটা বলবো, কাল একাদশী আছে, দিনটা ভালো। আসবার সময় বিশ্বেশ্বরের গলির দোকান থেকে 4 পয়সার পানফলের জিলিপি এনে দেখি অপুর জন্যে। সেদিন ওপরের খোট্টা বউ কি পুজো করে আমায় ডেকে নিয়ে গিয়ে জল খেতে দিলে, বললে পানফলের জিলিপি বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায়। খেতে গিয়ে ভাবলাম অপু জিলিপি খেতে বড় ভালোবাসে, তা জল খেতে দিয়েছে, আমি আর কি বলে নিয়ে আসি, এনো দেখি আর 4 পয়সার। কয়েকদিন ধরিয়া হরিহরের কথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে। একখানা বড় বারকোষে করিয়া নারদঘাটের কালীবাড়ির ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়ায় নামাইল। সর্বজয়া হাসি মুখে বলিল, আজ বুঝি বাড়ির পুজো? উনি বাড়ি আসছেন দেখলে? হ্যাঁ ঝি, এদিকে আয় অপু, এই দেখ তোর সেই নারকেলের ফোঁপন, তুই ভালোবাসিস। কিশমিশ, কলা, কত বড় বড় আম দেখেছিস? আয় খাবি, দি, বস এখানে। উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রের তারা আবার বাহির করে। সর্বজয়া বলে, ধ্রুব চরিত্র শুনতে শুনতে লোকের কান যে ঝালাপালা হলো, নতুন একটা কিছু ধরো না। সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জড়ভরতের উপাখ্যানকে কথকতার পালার আকারে লিখিয়া শেষ করে। মনে পড়ে এই কাশীতে বসিয়াই আজ 22 বৎসর পূর্বে যখন সে গীতগোবিন্দের পদ্যানুবাদ করে, তখন তাহার বয়স ছিল 24 বৎসর। দেশে গিয়া জীবনের উদ্দেশ্য যেন নিজের কাছে আরো পরিস্ফুট হইয়া উঠিল। কাশীতে এত ছিল না। দেশে ফিরিয়া চারিধারে দাশুরায়ের গান, দেওয়ানজির গান, গোবিন্দ অধিকারীর সুখসারীর দ্বন্দ্ব, লোকাধোপার দলের মতিজুরির গানের বিস্তৃত প্রচলন ও পসার তাহার মনে একটা নতুন ধরনের প্রভাব বিস্তার করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত, বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে, বসে বসে শুনলাম বুঝলে, সোজা সব পথ, কিছুই না। আর না, সংসারটা একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে, নতুন ধরনের পালা বাঁধবো। এরা সকলে গায়ে সেই মান্ধাতা আমলের পথ। রাজুকে তাই কাল বলছিলাম। অনেক রাত্রে উঠিয়া একদিন হরিহর বাহিরে দাওয়ায় বসিয়া কি ভাবিত। অনির্দিষ্ট কোনো আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হইয়া উঠিত। কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে। ঝাড় লণ্ঠনের আলো দোলানো বড় আসরে সে দেখিতে পায়, দেশে দেশে গ্রামে গ্রামে তাহার ছড়া গান, শ্যামা সঙ্গীত, পদ রাত্রির পর রাত্রি ধরিয়া গাওনা হইতেছে। কত দূর দূরান্তর হইতে মাঠ ঘাট ভাঙিয়া লোক খাবারের পুটুলি বাঁধিয়া আনিয়া বসিয়া আছে শুনিতে। দলের অধিকারীরা তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালা চাহিয়া লইয়া গিয়াছে। বাহ, বাড়ি চমৎকার তো, এই কাঁড় বাঁধা ছড়া। কবির গুরু ঠাকুর হরু ঠাকুরের না, নিশ্চিন্দিপুরের হরিহর রায় মহাশয়ের। এই দশাশ্রমের ঘাটেই বসিয়া তো 22 বৎসর পূর্বে মনে মনে কত ভাঙা গড়া করিয়াছে। তারপর কবে সেসব ধীরে ধীরে ভুলিয়া গেল, কবে ধীরে ধীরে নতুন খাতাপত্রের তারা বাক্সের অনাদৃত গুপ্ত কোণ আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল। যৌবনের স্বপ্নজাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল। হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে
বুকের মধ্যে কেমন করিয়া ওঠে। কত কথা মনে পড়ে। জীবনের সেসব দিনকে আর একটিবারও ফেরানো যায় না। দশাশ্বমেধ ঘাটে অনেক ছেলের সঙ্গে অপুর ভাব হইয়াছে, কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলেই স্কুলে পড়ে, সেই কেবল এখনো স্কুলে পড়ে নাই। নিশ্চিন্দিপুরে মাছ ধরিয়া ও নৌকায় বেড়াইয়া দিন কাটানো চলিত বটে, কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে। তাহা ছাড়া দশাশ্বমেধ ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপন্ন ঘরের ছেলে। পল্টুর দাদা একদিন কথায় কথায় বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশে বেড়াইতে হয়। অপু বলিয়াছিল, কেন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে? পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল, শিষ্য বাড়ি কিসের ভাই? অপু সদুত্তর দিবার পূর্বেই সে বলিল, আমার বাবা কন্ট্রাক্টরি করেন কি না, তাছাড়া কাঁথিতে ছোট জমিদারি আছে, তবে আজকাল কিস্তি দিয়ে কি বা থাকে। এক একদিন বৈকালে অপু দশাশ্বমেধ ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শোনে। হরিণ শিশু শাপত সেদিন বাবা নিকট দিয়া যাইতেছিল, তাহার বাবা দেখিতে পাইয়া ডাকিল, খোকা, ও খোকা। তাহার সঙ্গের বন্ধুটি বলিল, তোমাকে চেনে নাকি? অপু শুধু ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ, সে বাবার কাছে আসে নাই সেদিন। তাহার বাবা ঘাটে কথকতা করিতেছে, এই কথা বন্ধুরা পাছে টের পায়। সে পল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে, কাশীতে তাহাদের বাড়ি আছে, তাহারা কাশীতে হাওয়া বদলাইতে আসিয়াছে, দেশে খুব বড় বাড়ি, তাহার বাবা কন্ট্রাক্টরি করেন, তাছাড়া দেশে জমিদারিও আছে। শেষে বলে, কিন্তু জমিদারি থাকলে কি হবে, কিস্তি দিয়ে কি বা থাকে। তাহার বন্ধুদের বয়স তাহার অপেক্ষা খুব বেশি নয় বলিয়াই বোধহয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদের অসঙ্গতি ধরা পড়ে না। বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায়। পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল। সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটের রানায় বসিয়া বিশ্রাম করিতেছে। কথক ঠাকুর জলে হাত মুখ ধুইতে নামিল। হরিহরকে দেখিয়া বলিল, এই যে আপনিও আছেন, দেখলেন তো কাণ্ড, পূর্ণিমের দিনটা, বলি আজ দিনটা ভালো আছে, বামন ভিক্ষে লাগাই। মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষে হলে পরে 15 সের আদমন করে চাল পড়তো। আজকাল মশাই মহা বামন ভিক্ষে তো লোকে আর ভেজে না, চালের তো একটা দানাও না, এদিকে শিখে 5 হবে, তার মধ্যে আবার 2 অচল দোয়ানি। মশাইয়ের শিক্ষা কোথায়? শিক্ষা তো ছিল এই কাশীতেই অনেকদিন আগে, তবে এতদিন দেশেই ছিলাম, এইবার এসে এখানে বাসা করে আছি। মশাইয়ের বাসা কি নিকটে? একটু চা খাওয়াতে পারেন? কদিন থেকে ভাবছি একটু চা খাবো। এই দেখুন না, চাদরের মুড়োয় চা বেঁধে নিয়ে ঘুরি, বলি না হয় কোনো হালুই করে দোকানে একটু গরম জল করি গে, গলা বসে গিয়েছে, একটু লোন চা খেলে গলাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই তো নিকটে আমার বাসা, চলুন না।
কথককে লইয়া হরিহর বাড়ি আসিল। চা খাওয়ার পাট কোনো কালে নাই। কড়ায় জল গরম করিয়া চা তৈরি হইল। অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল। খাবার দেখিয়া কথক ঠাকুর ভারী খুশি হইল। খাবারের আশা সে করে নাই। এটি ছেলে বুঝি? বাহ, বেশ ছেলে তো আপনার, ভারী সুন্দর দেখতে। বাবা বাবা, এসো এসো বাবা, থাক থাক, কল্যাণ হোক। লোন চা করিয়েছেন তো মশাই? দেখি। হরিহর বলিল, আপনার কি ছেলে পিলে সব এখানেই? সংসারই নেই তো ছেলে পিলে। 10 বিঘে জমিও বেরিয়ে গেল, অথচ ও মূলেও হা ভাত। জমি কবিকে যদি আজ থাকতো তো আজকে এত দূরে আসি। আপনিও যে এমন, এসব কি আর দেশ মশাই? বিশ্বেশ্বরও বেশি মাথায় থাকুন। এমন শীতকাল যাচ্ছে মশাই, না একটু খেজুর রস, না একটু গুড় পাটালি। আমার নিজের মশাই 2 কুড়ি খেজুর গাছ। মশাইয়ের দেশটা কোথায়? সাতক্ষীরের সন্নিকট বাদুড়ের শীতলকাঠি জানেন? শীতলকাঠির চক্কর্তীরা খুব ঘরানা। হরিহর তামাক সাজিয়া নিজে কয়েক টান দিয়া কথক ঠাকুরের হাতে দিয়া বলিল, খান। কিছু না মশাই, আর ফাগুন মাসের দিকে তো যাই, একটা বাগান আছে, আর দিয়ে আসি বিক্রি করে। আমরা আবার শ্রোত্রিয় কিনা। তা জমি 10 বিঘে ছিল, তাই বন্ধক দিয়ে পণ জোগাড় করলাম, বিয়েও করলাম। মশাই 10 বছর ঘর করলাম, হলো কি জানেন? সন্ধেবেলা রান্নাঘরের চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে, ছিল মশাই সেখানে সাপ আমার জন্য তৈরি হয়ে হাতে দিয়েছে কামড়ে। আমি আবার নেই সেদিন বাড়ি। কেই বা বদ্যি কবরেজ দেখিয়েছে, কেই বা করেছে। পাটুলির ঘাট পার হচ্ছি, গায়ের মহেশ সাধুখা ওপার থেকে আসছে। আমায় বললে, শিগগির বাড়ি যান মশাই, আপনার বাড়ি বড় বিপদ। কি বিপদ তা বলে না। বাড়ি পৌঁছে দেখি আগের রাত্রিতেই বউ তো গিয়েছে মরে। এই গেল ব্যাপার মশাই। জমিকে জমিও গেল এদিকে। সেই থেকে বলি যাই, দেশে থেকে আর কি বা হবে? কোত্থেকে পাবো 300-400 টাকা যে আবার বিয়ে করব? যাই বিশ্বনাথের ওখানে, অন্য কষ্টটা তো হবে না। আজ বছর আষ্টেক হয়ে গেল। এক খুড়তুতো ভাই আছে, আর জমি জমা সামান্য যা একটু আছে দখল করে বসে আছে। বলে তোমার ভাগ নেই। বেশ বাপু, নেই তো নেই। গোলমালের মধ্যে কখনো আমি যাব না। করগে যা দখল। উঠি মশাই, আপনার এখানে বেশ চা খাওয়া গেল। আপনার ছেলেটি কোথায় গেল? বেশ ছেলে, খাসা ছেলে। পুরনো চামড়ায় তালি দেওয়া ক্যাম্বিসের জুতা জোড়াটা ঝাড়িয়া লইয়া কথক ঠাকুর পায়ে দিয়া দরজার কাছে আসিল। যাইতে যাইতে বলিল, কালও লাগাবো বামন ভিক্ষে, দেখি কি হয়। 31 পরিচ্ছেদ। হরিহরের বাসাটা বিশেষ ভালো নয়। নিচের তলায় স্যাঁতস্যাঁতে ঘর, তাও মাত্র 2খানি। এত অন্ধকার যে হঠাৎ বাহির হইতে আসিলে ঘরের কোনো জিনিস নজরে পড়ে না। এরকম স্থানে সর্বজয়া কখনো বাস করে নাই। তাহাদের দেশের বাড়ি পুরানো হইলেও রৌদ্র হাওয়া খেলিবার বড় বড় দরজা জানলা ছিল। সেকালের উঁচু ভিতের কোঠা খটখট করিত শুকনা। এই বাসার স্যাঁতস্যাঁতে মেজে ও অন্ধকারে সর্বজয়ার মাথা ধরে। অপু তো মোটেই ঘরে থাকে না। সূর্যালোক পুষ্ট নবীন তরুর ন্যায় শুধু আলোর দিকে তার মুখটি থাকে ফিরানো। নিশ্চিন্দিপুরের মুক্ত মাঠে নদীর আলো হাওয়ায় মানুষ হইয়া এই বদ্ধ ঘরের অন্ধকারে তার প্রাণ হাঁপাইয়া ওঠে। এক দণ্ডও সে সেখানে তিষ্ঠিতে পারে না। কাশী দেখিয়া সে একটু নিরাশ হইয়াছে। বড় বড় বাড়িঘর থাকিলে কি হইবে, এখানে বন নাই মোটেই। সন্ধ্যার দিকে একদিন কথক ঠাকুর হরিহরের বাসায় আসিল। এই কথা ও কথার পর বলিল, কই আপনার ছেলেকে দেখছি নে? হরিহর বলিল, কোথায় বেরিয়েছে খেলা করতে, দশাশ্বমেধ ঘাটের দিকেই বোধহয় বেরিয়েছে। কথক ঠাকুর উড়ানির প্রান্তে কি দ্রব্য খুলিতে খুলিতে বলিল, আপনার ছেলের সঙ্গে বড় ভাব হয়ে গেছে মশাই। সেদিন ঘাটে কাছে ডেকে বসিয়ে অনেকক্ষণ ওর সঙ্গে কথা কইলাম। কড়ি খেলতে ভালোবাসে, তাই এই দুটো বড় বড় সমুদ্রের কড়ি সেদিন ব্রতের সিধে কারা দিয়েছিল। ভাবলাম ওকে দিয়ে আসি, রেখে দিন আপনি, ওইলে দেবেন। অগ্রহায়ণ মাসের শেষে অপু বাবাকে ধরিল সে স্কুলে ভর্তি হইবে। বলিল, সবাই পড়ে স্কুলে বাবা, আমিও পড়ব। ওই তো গলির মোড় ছাড়িয়ে একটুখানি গিয়েই ভালো স্কুল। হরিহর ছেলেকে স্কুলে ভর্তি করিয়া দিল। যদিও ছাত্রবৃত্তি স্কুল, তবে ইংরাজি পড়াও হয়। প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালা ছাড়িয়ে দেওয়ার পরে সে প্রায় 4-5 বছর হইয়া গিয়াছে
এই তাহার পুনরায় অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া। মাঘ মাসের মাঝামাঝি কথক ঠাকুর এক টুকরা বালির কাগজ হাতে একদিন হরিহরের বাসায় আসিয়া হাজির। কাগজের টুকরা দেখাইয়া বলিল, দেখুন তো মশাই পড়ে, এইরকম যদি লিখি তবে হয়। হরিহর পড়িয়া দেখিল, কাশীবাসী রামগোপাল চক্রবর্তী নামে কোনো লোক কথক ঠাকুরের নামে 100 গ্রামে 10 বিঘা জমি দানপত্র লিখিয়া দিতেছে। অমুক অমুক সাক্ষী, স্থান দশাশ্বমেধ ঘাট, অমুক তারিখ। কথক ঠাকুর বলিল, ব্যাপারটা কি জানেন? আমাদের দেশে কুমুরে গ্রামের রামগোপাল চক্রবর্তী ভারী পণ্ডিত ছিলেন। মরবার বছরখানেক আগে আমাকে বললেন, রামধন, তোমার তো কিছু নেই, ভাবছি তোমাকে বিঘে 10 জমি দান করব, তুমি নেবে কি? তা ভাবলাম সৎ ব্রাহ্মণ দিতে চাচ্ছেন, দোষই বা কি। তারপর তিনি মুখে মুখে জমিটা আমায় দিলেন। এতকাল তত গা করিনি, কাশিতেই থাকবো, দেশে ঘরে থাকবো না, কি হবে জমি। তারপর চক্রবর্তী মশাই গেলেন মারা, জমির দানটা মুখে মুখেই রয়ে গেল। এতকাল পরে ভাবছি দেশে যাব, ছেলে পিলে না হলে কি আর মানুষ মশাই। আপনাকে বলতে কি, 100 টাকা হাতে করেছি জল আহার করে মশাই। আর 100 টাকা পেলে শ্রোত্রিয় ঘরের মেয়ে পাওয়া যায়। তা যদি তাই ঘটে তবে জমিটা দরকার হবে তো। ভাবলুম মুখে মুখে দান, সে কি আর চক্রবর্তী মশাই ছেলেরা মানবে? ভেবে চিন্তে এই কাগজখানা বসে বসে লিখেছি, নিজেই লিখেছি মশাই, সইটই সব, 2জন সাক্ষী সব বানানো। দেখি লেখা কাগজ যদি মানে, গিয়ে বলবো, এই দেখো তোমার বাবা এই জমিটা দান করেছেন। উঠিবার সময় কথক ঠাকুর বলিল, ভালো কথা মশাই, মঙ্গলবারে মাঘী পূর্ণিমার দিন আপনার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যাব ওই টেওটার রাজার ঠাকুরের বাড়িতে, ঠিক মান মন্দিরের গায়েই একেবারে। সন্ধ্যের পর বছর বছর ব্রাহ্মণ ভোজন করায় কিনা। একটু সগর্বে বলিল, আমায় 1খানা করে নেমন্তন্ন পত্র দেয়, বেশ ভালো খাওয়ায়, চমৎকার। আমি এসে নিয়ে যাব কিন্তু সেদিন। মাঘী পূর্ণিমার দিন শেষ রাত্রি হইতে পথে স্নানার্থীদের ভিড় দেখিয়া সর্বজয়া অবাক হইয়া গেল। দলে দলে মেয়ে পুরুষে জয় বিশ্বনাথজি কি জয়, বলো বোম বলিতে বলিতে দুরন্ত মাঘের শীতকে উপেক্ষা করিয়া স্নানের জন্য চলিয়াছে। একটু বেলা হইলে পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে সর্বজয়াও স্নান করিতে গেল। গঙ্গার ঘাটের জল, সিঁড়ি, মন্দির, পথ সব উৎসব বেশে সজ্জিত নর নারীতে পূর্ণ। জলে নামা এক দুঃসাধ্য ব্যাপার। ষষ্ঠীর মন্দিরে লাল নিশান উড়িতেছে। সন্ধ্যার আগে কথক ঠাকুর অপুকে লইতে আসিল। সর্বজয়া বলিল, পাঠিয়ে দাও গিয়ে, কেউ নেই, অপুর ওপর একটা দম হয়েছে। দশাশ্বমেধ ঘাটে ওকে ডেকে কাছে বসিয়ে গল্প করে, একদিন নাকি পেঁপে কিনে খাইয়েছে। পাঠিয়ে দাও, লোক ভালো। অপু প্রথমে কথক ঠাকুরের সঙ্গে তাহার বাসায় গেল। খোলার ঘর, মাটির দেওয়ালের নানা স্থানে খড়ি দিয়া হিসাব লেখা, নমুনা। শিয়ারশোলের রানীর বাড়ি ভাগবত পাঠ 4 টাকা, মুসম্মদ কুন্টার ঠাকুর বাড়ি ওই 2 টাকা, ধারক লালজি দোবের একদিনের খোরাকি 4 আনা। বিশেষ কিছু আসবাবপত্র নাই। একখানা সরু চৌকি পাতা, একটা ছোট টিনের তোরঙ্গ, একটা দড়ি টাঙানো আলনা, একজোড়া খড়ম। দেওয়ালের গায়ে পেরেকে একটা বড় পদ্মবীজের মালা টাঙানো। কথক ঠাকুর বলিল, কমলা লেবু খাবে? অপু ঘাড় নাড়িয়া বলিল, আছে আপনার? কি জানি কেন এই কথক ঠাকুরের কাছে তাহার কোনো প্রকার লজ্জা কি সংকোচ বোধ হইতেছিল না। লেবুর খোসা ছাড়াইতে ছাড়াইতে জিজ্ঞাসা করিল, কালে বর্ষতু পর্জনং জানেন আপনি? কালে বর্ষতু পর্জনং খুব জানি, আর রোজ বলি তো, একদিন শুনো না। এখন বলুন না একটিবার। কথক সুর করিয়া বলিল বটে, কিন্তু অপুর মনে হইল তাহার বাবার মুখে শুনিলে আরও ভালো লাগে। কথকের গলা বড় মোটা। দেশে লইয়া যাইবার জন্য কথক ঠাকুর নানা খুচরা মাটির ও পাথরের জিনিস, পুতুল, খেলনা, শিবলিঙ্গ, মালা, কাঠের কাঁকই সংগ্রহ করিয়া রাখিয়াছে। অপুকে দেখাইয়া বলিল, কাশির জিনিস, সবাই বলবে কি এনেছ দেখি, তাই নিয়ে যাব। নানা সরু গলি পার হইয়া একটা অন্ধকার বাড়ির দরজার সামনে আসিয়া কথক ঠাকুর দাঁড়াইল। নিচু দরজা দিয়া অতি কষ্টে কথকের সঙ্গে ঢুকিয়া অপুর মনে হইল বাড়িটায় কেহ কোথাও নাই, সব নিঝুম। কথক ঠাকুর 2-1 বার গলায় কাশির শব্দ করিতে
কে একজন দালানের চারপাই হইতে ঘুম ভাঙিয়া উঠিয়া মোটা গলায় হিন্দিতে কি জিজ্ঞাসা করিল। অপু তাহা বুঝিতে পারিল না। কথক ঠাকুর পরিচয় দিবার পরেও মনে হইল লোকটা তাহাকে চিনেও না বা তাহাদের আগমন প্রত্যাশাও করে নাই। পরে লোকটা যেন একটু বিরক্তির সহিত কাহাকে কি জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু ফিরিতে এত দেরি করিতে লাগিল যে অপুর মনে হইল হয়তো ইহারা বলিবে, তোমাদের তো নিমন্ত্রণ হয় নাই, যাও তোমরা। যাহাই হোক, অন্ধকারে ঠায় 15 মিনিট দাঁড়াইবার পরে লোকটা ফিরিয়া আসিয়া দালানের এক স্থানে আধো অন্ধকারে খানকতক শালপাতা পাতিয়া ইহাদের বসাইয়া দিল। একটা মোটা পিতলের লোটায় জল দিয়া গিয়াছে। কথক ঠাকুর যেন ভয়ে ভয়ে গিয়া আসনের উপর বসিল। রাজার বাড়ি কি না জানি খাওয়ায়। অধীর আগ্রহে অপু প্রায় আরো 20 মিনিট পাতা পাতিয়া বসিয়া রহিল। কাহারও দেখা নাই। নিমন্ত্রণ খাইতে পাইবার নিশ্চয়তার সম্বন্ধে যখন পুনরায় অপুর মনে সন্দেহ দেখা দিতেছে, ঠিক সেই সময় পরিবেশটার আবির্ভাব রূপ অঘটন ঘটিল। মোটা মোটা আটার পুরি ও স্বাদগন্ধহীন বেগুনের ঘণ্ট, শেষে খুব বড় বড় লাড্ডু। অপু কামড়াইতে গিয়া লাড্ডুতে দাঁত বসাইতে পারিল না, এত কঠিন। কথক ঠাকুর চাহিয়া চাহিয়া সেই মোটা পুরি খান 10-12 আগ্রহের সহিত খাইল। মাঝে মাঝে অপুর দিকে চাহিয়া বলিতেছিল, পেট ভরে খাও, লজ্জা করো না, বেশ খাওয়ায়, বেশ লাড্ডু না, দাঁতে এখনো খুব জোর আছে, বেশ চিবুতে পারি। 100 বালকের প্রাণে সময়ে সময়ে বয়স্ক লোকের উপর স্থায়ী সত্যিকার স্নেহ আসে, দুর্লভ বলিয়াই তাহা বড় মূল্যবান। মাঘ মাসের শেষের দিকে একদিন হরিহর হঠাৎ বাড়ি ঢুকিয়াই উঠানের ধারে বসিয়া পড়িল। সর্বজয়া কি করিতেছিল, কাজ ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলিল, কি হয়েছে, এমন করে বসে পড়লে যে? স্বামীর মুখের দিকে চাহিয়া কিন্তু মুখের কথাটা তাহার মুখেই রহিয়া গেল। হরিহরের চোখ দুটা জবা ফুলের মতো লাল, ডান হাতখানা যেন কাঁপিতেছে। সর্বজয়া হাত ধরিয়া তুলিতে আসিলে সে ঘোর ঘোর আচ্ছন্নভাবে বলিল, খোকা কোথায় গেল খোকা? সর্বজয়া গায়ে হাত দিয়া দেখিল জ্বরে তাহার গা পুড়িয়া যাইতেছে। সন্তর্পণে হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া দিয়া বলিল, অপু আসছে, তাকে ডেকে নিয়ে গিয়েছে ওপরের ওই নন্দবাবু, বোধহয় গধুলিয়ার মোড়ে তার দোকানে নিয়ে গিয়েছে। অপু দোকানে যায় নাই, নন্দবাবুর ঘরের সামনে ছাদে বসিয়া বসিয়া বই পড়িতেছিল। মাসখানেক হইল নন্দবাবুর সঙ্গে অপুর খুব আলাপ জমিয়াছে। নন্দবাবুর বয়স কত তাহা ঠিক করিয়া বুঝিবার ক্ষমতা তাহার হয় নাই, তবে তাহার বাবার চেয়ে ছোট মনে হয়। নন্দবাবুর উপরের ঘরে সে অনেকগুলি বই আবিষ্কার করিয়াছে। নন্দবাবু যখন ঘরে থাকে তখন বই লইয়া ছাদে বসিয়া পড়ে।
কিন্তু ভয় হয় পাছে নন্দবাবু পড়িতে না দিয়া বই কাড়িয়া লয়। কারণ একদিন সেরূপ ব্যাপার ঘটিয়াছিল। ছাদের এক কোণে রৌদ্রে বসিয়া অপু বই পড়িতেছিল। নন্দবাবু ঘরের ভিতর কি খুঁজিতে খুঁজিতে বাহিরে আসিয়া তাহাকে দেখিতে পাইয়া ধমক দিয়া বলিল, আরে রেখে দাও, তোমার বসে বসে যত এইসব বই পড়া, কোথাকার জিনিস কোথায় রাখো তা ঠিক নেই, কাজের সময় খুঁজে মেলে না, যাও রাখো বই, যাও। সে তো ঘরের অন্য কোনো জিনিসে হাত দেয় না, তবে তাহাকে বকিবার কারণ কি? সেই হইতে সে ভয়ে ভয়ে বই লইয়া থাকে। নন্দবাবু সন্ধ্যার সময় টেরি কাটিয়া ভালো জামা কাপড় পরিয়া শিশি হইতে কি গন্ধ মাখিয়া রোজ বেড়াইতে যায়। অপুর গায়ে একদিন একটু শিশি হইতে ছড়াইয়া দিয়াছিল, বেশ ভুরভুরে গন্ধটা। সন্ধ্যার পরও সে আগে আগে নন্দবাবুর ঘরে পড়িতে যাইত, কিন্তু সন্ধ্যার পরে নন্দবাবু আলমারি হইতে একটা বোতল লইয়া লাল মতো একটা কি ওষুধ খায়। সে সময়ে সে একদিন ঘরে গিয়া পড়িলে তাহাকে ভারী বকিয়াছিল। নন্দবাবুদের ঘরে উঠিবার সিঁড়ি অন্যদিকে। আর একদিন রাত্রে হঠাৎ ওপরের ঘরে গিয়া সে দেখিয়াছিল একটিকে স্ত্রীলোক ঘরের মধ্যে বসিয়া আছে। তাহাকে দেখিয়া নন্দবাবু বলিয়াছিলেন, এখন যাও অপূর্ব, ইনি আমার শালী, দেখতে এসেছেন, এখনই চলে যাবেন। ফিরিয়া আসিতে আসিতে সে শুনিয়াছিল নন্দবাবু বলিতেছে, ও আমাদের নিচের ভাড়াটের ছেলে, কিছু বোঝে সোঝে না। নন্দবাবু তাহাকে প্রায়ই তাহার মার কথা জিজ্ঞাসা করে, বলে, তোমার মাকে বলে পান নিয়ে এসো দেখি, আমার চাকরটা পান সাজতে জানে না। অপু মায়ের কাছে আবদার করিয়া ওপরে প্রায় পান আনে। নন্দবাবু মাঝে মাঝে বলে, তোমার মা আমার কথা কিছু বলেন টলেন নাকি না? অপু বাড়ি আসিয়া মাকে বলে, নন্দবাবু বেশ লোক মা, তোমার কথা রোজ জিজ্ঞেস করে। আমার কথা? আমার কথা কি জিজ্ঞেস করে? বলছিল তোমার মাকে বলো আমি তার কথা জিজ্ঞেস করি টরি, বেশ লোক। করুক গে, তুই পাজি ছেলে, অত ওপরে ঘরে যাসটাস কেন? বিকেলে ওপরে বসে বসে কি করিস? হরিহরের জ্বরটা একটু কমিল। অপু স্কুল হইতে আসিয়া বই নামাইয়া রাখিতেছে। পায়ের শব্দ পাইয়া হরিহর বলিল, খোকা এসো, একটু বসো বাবা। অপু বসিয়া বসিয়া স্কুলের গল্প করিতে লাগিল। হাসি মুখে নিচু সুরে বলিল, এই 2 মাস তো স্কুলে গিয়েছি, এরই মধ্যে বাবা স্কুলে সবাই খুব ভালোবাসে, রোজ রোজ ফার্স্ট বসি। স্কুলে আমাদের ক্লাসে একখানা কাগজ ছাপিয়ে বার করবে 1 মাস অন্তর, আমাকে সেই দলে নিয়েছে, তোমায় দেখাবো বাবা বেরুলে। হরিহরের বুকের ভিতরটা মমতায় বেদনায় কেমন করে। অপু একখানা কাগজ বাহির করিয়া বলে, একটা লেখা লিখেছি, কাগজখানা ছাপাবে বলেছে আমার নামে, কিন্তু যারা 2 টাকা করে চাঁদা দেবে শুধু তাদেরই লেখা ছাপবে বলেছে, 2 টাকা দেবে বাবা। হরিহর অধীর আগ্রহে ছেলের হাত হইতে কাগজখানা লইয়া পড়িতে শুরু করে। ছেলে যে লেখে সে খবর সে জানিত না। রাজপুত্রের মৃগয়ার গল্প সুন্দর বানানো। হরিহর খুশি হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসে, বলে, তুই লিখেছিস খোকা? আমি তো আরো কত লিখেছি বাবা, ভূতের গল্প, রাজকন্যের, বাড়ি থাকতে রানুদির খাতায় লিখে লিখে দিতাম তো। সর্বজয়া টাকার নাম শুনিয়া দিতে চাহে না। স্বামী অসুখে পড়িয়া এ অবস্থায় যাহা আছে তাহা সংসারের খরচেই কুলাইবে না, দরকার নাই কাগজ ছাপানো। হরিহর বুঝাইয়া বলিয়া টাকা দেওয়ায় বলে, দাও গিয়ে, আহা খোকার লেখাটা ছাপিয়ে আসুক, সেরে উঠে পথ্যি করলেই ঠাকুরবাড়ির ভাগবত পাঠটা তো ঠিকই রয়েছে, ওতেও তো গোটা 10 টাকা পাবো। দিন 2 পরে অপু নিরাশ মুখে রাঙা ঠোঁট ফুলাইয়া বাবার কাছে চুপি চুপি আসিয়া বলে, হলো না বাবা, ছাপাখানাওয়ালার লোকেরা বেশি দাম চেয়েছে, তাই আজ স্কুলে বলে দিয়েছে 4 টাকা করে চাঁদা চাই। ছেলের মুখের নিরাশার ভাব হরিহরের বুকে খচ করিয়া বিধে। খানিকক্ষণ অন্য কথার পর সে বলে, দেখ দেখি খোকা, তোর মা কোথায় গেল? বালিশের তলা হইতে চাবির থলো বাহির করিয়া দিয়া বলে, চুপি চুপি ওই কাঠের ছাপ বাক্স যেটাতে আমার কঞ্চির কলমের বান্ডিল আছে, ওইটা খোলতো, কোণে দেখতো ক টাকা আছে। তাহার পর হরিহর সন্তর্পণে বাক্স খোলা নিরত পুত্রের দিকে মমতার চোখে চাহিয়া থাকে। অবোধ, অবোধ, নিতান্ত অবোধ। ওর সুন্দর শুভ্র চাঁদের মতো ললাটটি ওর মায়ের ললাট, চোখ দুটিও ওর মায়ের চোখ। যখন হরিহর প্রথম যৌবনে বিবাহ করিয়া স্ত্রীকে ঘরে আনে,
নববধূ সর্বজয়ার অবিকল সেই মুখের হাসি 11 বছরের অপুর অনাবিল নবীন মুখে। অকারণে হরিহরের বুকের মধ্যে স্নেহ সমুদ্র উদ্বেল উত্তাল হইয়া উঠিয়া চোখে জল ভরিয়া আনে। অপু যেন প্রথম বসন্তের নব কিশলয়, তাহার মুখের আনন্দ যেন প্রভাতের নব অরুণ আভা। তার ডাগর ডাগর নীলাভ চোখ দুটির চাহনির মধ্যে নিজের অতীত যৌবন দিনের সে অসীম স্বপ্ন, সুনীল পাহাড়ের নবীন শালতরু শ্রেণীর উল্লাস মর্মর, কুলহারা সমুদ্রের দুরাগত সঙ্গীত ধ্বনি। অপু চুপি চুপি বাবাকে দেখাইয়া বলে, 4টে টাকা আছে বাবা। হরিহর সময় অসময়ের জন্য টাকা কয়টি রাখিয়া দিয়াছে নিজের বাক্সে লুকাইয়া, স্ত্রী জানে না। কাজেই সে নিশ্চিন্ত মনে বলিতে পারিল, নিয়ে যা খোকা, চাঁদা দিয়ে দিস, কিন্তু তোর মাকে যেন বলিস নে। অপু খুশির সুরে বলে, ছাপা বেরুলে তোমায় দেখাবো বাবা, আমার নামে ছাপিয়ে দেবে বলেছে, এই সোমবারের পরের সোমবারে বেরুবে। পরদিন সকাল হইতে হরিহরের অসুখ আবার বাড়িল। সর্বজয়া ভয় পাইয়া ছেলেকে বলিল, নন্দবাবুকে বলগে যা তো, একবার এসে দেখে যান। নন্দবাবু দেখিয়া বলিল, একজন ডাক্তার ডাকতে হবে অপূর্ব, তোমার মাকে বলো। বৈকালে নন্দবাবুই একজন ডাক্তার সঙ্গে করিয়া আনিল। ডাক্তার দেখিয়া শুনিয়া বলিল, ঠান্ডা লেগে হয়েছে, আর ব্রঙ্কো নিউমোনিয়া, ভালো নার্সিং চাই। নিচের ঘরে কি এমনি করে থাকে? খোকা, তুমি একটা শিশি নিয়ে এসো আমার ডাক্তারখানায়, ওষুধ দেবো। অপু কয়দিন গিয়া দশাশ্বমেধ ঘাটের উপর ডাক্তারের ডিসপেন্সারি হইতে ঔষধ আনিল। বিশেষ কোনো ফল দেখা গেল না। দিন দিন হরিহর দুর্বল হইয়া পড়িতে লাগিল। এদিকে টাকা যে কয়টি ছিল ভিজিটে ও পথ্যে খরচ হইয়া গেল। ডাক্তার বলিল, অন্তত 1 সের করিয়া দুধ ও অন্যান্য ফল না খাইতে দিলে রোগী দুর্বল হইয়া পড়িবে। 3.5 টাকা দামের একটা বিলাতি পথ্যের ব্যবস্থাও দেয়া গেল। বিদেশ বিভূই জায়গা, একবার দেখিয়া সাহস দেয় এমন লোক নাই। সর্বজয়া চারিদিক অন্ধকার দেখিল। এই বিপদের মধ্যে সর্বজয়া আবার এক নতুন বিপদে পড়িল। উপরের ছাদে দাঁড়াইয়া ঝুঁকিয়া দেখিলে রাঁধিবার ঘর দেখা যায়। ইতিপূর্বেও সে মাঝে মাঝে নন্দবাবুকে ছাদ হইতে তার রান্নাঘরের দিকে উকিঝুঁকি মারিতে দেখিয়াছে। সম্প্রতি হরিহরের অসুখ হইবার পর হইতে নন্দবাবু বড় বাড়াইয়া তুলিল। নানা অছিলায় সে দিনে 10 বার ঘরের মধ্যে আসে। আগে আগে অপুকে আড়াল করিয়া জিজ্ঞাসা করিত, আজকাল সরাসরি তাহাকে সম্বোধন করিয়া কথাবার্তা বলে। প্রথমে সর্বজয়া কিছু মনে করে নাই, বরং বিপদের সময়ে এই অনাত্মীয় লোকটি যথেষ্ট সাহায্য ও দেখাশোনা করিতেছে ভাবিয়া মনে মনে কৃতজ্ঞই ছিল। কিন্তু ক্রমেই যেন তাহার মনে হইতে লাগিল যে এই যে বাড়াবাড়ি, ইহা কোথায় যেন বেখাপ ঠেকিতেছে। নন্দবাবু নিজে পান কিনিয়া আনিয়া সম্মুখে রাখিয়া বলে, চাকরদের হাতে পান সাজা আর জীবনটা গেল বউ ঠাকরুন, সাজুন দেখি একবার। তাহাতেও সর্বজয়া দোষ ধরে নাই, বরং এই প্রবাসী আত্মীয় স্নেহ বঞ্চিত লোকটির উপর মনে মনে একটু করুণাই হইত। কিন্তু ঘনিষ্ঠতা ক্রমে শোভনতার সীমা ডিঙাইতে চলিল। আজকাল পান আনিয়া বলে, রাখো দেখি বউ ঠাকরুন। হাত হইতে সর্বজয়া লইবে এইরূপই যেন চায়। অপু তো পাগল, অধিকাংশ সময় বাটিতে তাহাকে খুঁজিয়া মিলে না। ও ঘরে হরিহর অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকে, আর ঠিক সেই সময়টিতেই নন্দবাবু ঘরে আসিবে রোগী দেখিতে। ছলছুতায় এ কথা ও কথায় 8 ঘণ্টা না কাটাইয়া সে ঘর হইতে যায় না। বলে, কোনো ভয় নেই বউঠা, আমি আছি ওপরে। অপূর্ব না থাকে ওই সিঁড়িটার উপর কি ডেকো না, বিপদের সময় অত বাঁচতে গেলে একটু চুন দাও তো। বউটা নেই, আহা, আঙুলের মাথাতে করে একটু দাও না অমনি। হরিহরের জ্ঞান হইলেই ছেলের জন্য অস্থির হইয়া ওঠে। এদিকে ওদিকে চাহিয়া ক্ষীণ সুরে বলে, খোকা কই, খোকা, খোকা কই? সর্বজয়া বলে, আসছে। তাই কি হতচ্ছাড়া ছেলে একটু কাছে বসবে? বেরিয়েছে বুঝি সেই ঘাটে, বসতে পারিস না একটু কাছে? খোকা খোকা করে পাগল, খোকার তো ভেবে ঘুম নেই। যা বসগে যা, গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতে নেই বুঝি? ছেলে হয়ে সঙ্গে ঘন্টা দেবেন কি না? অপু অপ্রতিভ মুখে বাবার শিয়রের পাশে বসে, কিন্তু খানিক বসিয়াই মনে ভাবে, ও কতক্ষণ বসে থাকবো, বেশ তো, আমার বুঝি একটু বেড়াতে কি খেলা করতে নেই? কনকনে ঠান্ডায় পা অবশ হইয়া আসে, তাহার মন ছটফট করে। এক দৌড়ে একেবারে সেই দশাশ্বমেধ ঘাট, জলের রানা,
নির্মল মুক্ত হাওয়া, সুবেশ নরনারীর ভিড়, পল্টু, সুবীর, গুলু, পটল, পল্টুর দাদা। রামনগরের রাজার সেই ময়ূরপঙ্খীটায় আজ আবার বাজ। বেলা 4টার সময় উসখুস করিতে করিতে চক্ষুলজ্জায় সন্ধ্যা করিয়া ফেলে। মায়ের ভয়ে যাইতে সাহস পায় না। সকালে সর্বজয়া একদিন ছেলেকে বলিল, হ্যাঁ রে, ওই সাদা বাড়িটার পাশে কোন ছত্তর জানিস? হুম। তুই ছত্তরে খাসনি একদিনে এখানে এসে? কাশিতে এসে ছত্তরে খেতে হয় কিন্তু, জানিস না বুঝি? খেয়ে আসিস না আজ, দেখেই আসিস না। কাশিতে এসে ছত্তরে খেতে হয় কেন? খেলে পুণ্যি হয়। আজ দশাশ্বমেধ ঘাটে নে অমনি ছত্তর থেকে খেয়ে আসিস, বুঝলি? বেলা 12টার সময় সত্র হইতে খাইয়া অপু বাড়ি ফিরিল। তাহার মা রান্নাঘরের বারান্দায় বসিয়া বাটিতে কি লইয়া খাইতেছিল। তাহাকে দেখিয়া প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বটে, কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে। লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ সুরে বলিবার চেষ্টা করিল, খেয়েলি? কেমন খাওয়ালো রে? মা অরহরের ডাল ভিজা খাইতেছে। ভালো না, কুমড়োর একটা ছাই ঘন্ট, বসে বসে হয়রান, বড্ড ময়লা কাপড় পরা লোক সব খেতে যায়। আমি আর যাচ্ছি নে, পুণ্যিতে আমার দরকার নেই। ও কি খাচ্ছ মা? তোমার বের তো নাকি? রান্না হয়নি? আজ তো আমার কুলুই চণ্ডী, এই দুটো অরলের ডাল ভিজে, বেশ খেতে লাগে। আমি বড্ড ভালোবাসি। খাবি দুটো বেলা? রাত্রিতেও রান্না হইল না। তাহার মা বলিল, অরলের ডাল ভিজে খেয়ে দেখ দেখি, বেশ লাগবে এখন। এবেলা রাঁধলাম না, ভারী তো খাস। এত কটা ভাতে বসিস বই তো নয়, ওই খেয়ে কি আর খেতে পারবি? পরদিন দুপুরে নন্দবাবু একতারা পান অপুর হাতে দিয়া বলিল, তোমার মার কাছ থেকে সেজে নিয়ে এসো তো। রোগীর ঘরের পাশের ঘরে সর্বজয়া বসিয়া পান সাজিতেছে। নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপর হইতে নামিয়া রোগীর ঘরে ঢুকিল এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সর্বজয়া যে ঘরে পান সাজিতেছে সেখানে ঢুকিল। সারা রাত্রি জাগিয়া কাটাইয়া সর্বজয়ার ঝিমানি ধরিয়াছিল। জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবুকে দেখিয়া সে জড়সড় হইয়া ঘোমটা টানিয়া দিল। নন্দবাবু বলিল, পান সাজা হয়েছে বউ ঠাকরুন? সর্বজয়া নীরবে সাজা পানের খিলিগুলি রেকাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি তুলিয়া মুখের মধ্যে পুড়িয়া বলল, চুন বড্ড কম হয় বউ ঠাকরুন তোমার পানে, আর সরো দেখি আমি নিচ্ছি। সর্বজয়ার কোলের কাছে পানের বাটা। বাড়িতে কেহ নাই। অপু কোথায় বাহির হইয়াছে। পাশের ঘরে হরিহর ঔষধের বসে ঘুমাইতেছে। নিস্তব্ধ দুপুর। হঠাৎ সর্বজয়ার মনে হইল যেন নন্দবাবু চুন লইবার অছিলায় অনাবশ্যক রূপে তাহার অত্যন্ত কাছে ঘেঁষিয়া আসিতে চাহিতেছে। একটা অস্পষ্ট চিৎকার করিয়া এক লহমার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাঁড়াইল। একটা বিদ্যুতের মতো কিসের স্রোত তাহার পা হইতে মাথা পর্যন্ত খেলিয়া গেল। আঙুল দিয়া সিঁড়ি দেখাইয়া তীব্র স্বরে বলিল, চলে যান এক্ষুনি ওপরে, কখনো আর নিচে আসবেন না। নিচে এলে আমি মাথা কুড়ে খুঁড়াব। কেন আপনি আসেন? খবরদার আর আসবেন না। সর্বজয়া পড়িল মহা ফাপড়ে। বিদেশ জায়গা, এই রোগী ঘরে, নিঃসহায়, হাতে একটি পয়সা নাই, একটি পরিচিত লোক কোনো দিকে নাই। ছেলের বয়স 11 বছর মোটে, তাও বুদ্ধিশুদ্ধি নাই, নিতান্ত নির্বোধ। এদিকে এই সব উৎপাত। উপরের পাঞ্জাবি স্ত্রীলোকটি কালে ভদ্রে নিচে নামে। এক আধ পা সর্বজয়াকে উপরে তাহার ঘরে লইয়া গিয়াছিল, কিন্তু 5-6 মাস কাশিতে আসিয়াও সর্বজয়া না পারে হিন্দি বলিতে, না পারে ভালো বুঝিতে, কাজে আলাপ মোটেই জমে নাই। অদ্য তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপর্বিক বলিয়া কাঁদিয়া ফেলিল। পাঞ্জাবি মেয়েটির নাম সুরজ কুঁয়ারি। স্বামী স্ত্রী দুজনেই পঞ্জাবের রোয়ালসর জেলার অধিবাসী। স্বামীটি রেলে ওভারসিয়ারের কাজ করে। মেয়েটির বয়স খুব অল্প না হইলেও দেখিতে কম বয়সী, গৌরাঙ্গী, আয়ত নয়না, আঁটোসাঁটো দীর্ঘ গড়ন। সে সব শুনিয়া বলিল, কোনো ভয় নেই, আপনি নির্ভয় থাকুন। আবার যদি কিছু বদমাইশির ভাব দেখেন আমায় বলবেন, আমার স্বামীকে দিয়ে ওর নাক কাটিয়ে ঠান্ডা করিয়ে ছাড়ব। ঠিক দুপুর। কয়রাত্রি জাগিবার পর সর্বজয়া মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। উত্তরের ঘরের জানালা দিয়া এক ফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকা ভাবে পড়িয়াছে। অপু মাটির মালসাতে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল। 2-3টা এক পেটে গাঁদা
নিতান্ত বিরক্তভাবে ফুটিয়া আছে। তলায় একটা বিড়াল ছানা বসিয়া। অপু বাবার বিছানার পাশেই বসিয়াছিল। তাহার বাবা আজ সকাল হইতেই একটু ভালো আছে। ডাক্তার বলিয়াছে বোধহয় জীবনের আশা হইল। ভালো থাকিলেও রোগীর খুব চৈতন্য আছে বলিয়া মনে হয় না, বেহুশ অবস্থা। তাহার বাবা হঠাৎ চোখ খুলিয়া তাহার দিকে খানিকটা চাহিয়া থাকিয়া কি বলিল। অপুর মনে হইল বাবা তাহাকে আরো কাছে সরিয়া যাইতে বলিতেছে। অপু সরিয়া যাইতে হরিহর রোগশীর্ণ ক্ষীণ দুই হাতে ছেলের গলা জড়াইয়া ধরিয়া নীরবে তাহার মুখের দিকে অনেকক্ষণ ধরিয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। অপু একটু অবাক হইল। বাবার চোখের ওরকম দৃষ্টি কখনো সে দেখে নাই। রাত্রি 10টার সময় নিদ্রিত অপুর কি শব্দে ঘুম ভাঙিয়া গেল। ঘরে ক্ষীণ আলো জ্বলিতেছে, মা অঘরে ঘুমাইতেছে। বাবার গলার মধ্যে নানা সুরে যেন কি একটা শব্দ হইতেছে। তাহার কেমন ভয় ভয় ঠেকিল। ঝুল মাখানো কড়িকাঠ, সেঁতা মেঝে, হাড় ভাঙা শীত, কাঠকয়লার আগুনের ধোয়া সব মিলিয়া যেন একটা কঠিন দুঃস্বপ্ন। বাবার অসুখ সারিলে যে বাঁচা যায়। শেষ রাত্রে তাহার মায়ের ঠেলা পাইয়া তাহার ঘুম ভাঙিয়া গেল। অপু, ও অপু, ওঠ, শিগগির গিয়ে ওপর থেকে হিন্দুস্তানি বউকে ডেকে আনতো। অপু উঠিয়া শুনিল বাবার গলার সেই শব্দটা আরো বাড়িয়াছে। উপর হইতে সুরজ কুমারী আসিবার একটু পরেই রাত্রি 4টার সময় হরিহর মারা গেল। মাঝবর্ষার ধারামুখর কুয়াশাচ্ছন্ন দিনে মনে হয় যে পৃথিবীর রৌদ্রদীপ্ত দিনগুলো স্বপ্ন না সত্য। এই মেঘ, এই দুর্দিন, অনন্ত ভবিষ্যতের পথে এরাই রহিল চিরসাথী। দিগন্তের মায়া লীলার মতো চৈত্র বৈশাখের যে দিনগুলা অতীতে মিলাইয়া গিয়াছে, আর কি তাহা ফিরিয়া আসে? চারিধার হইতে সর্বজয়াকে কি এক কুয়াশায় ঘিরিয়া ফেলিল। তাহার মধ্য দিয়া না দেখা যায় পথ, না চেনা যায় সাথী, না জানা যায় কোথায় আছি। সন্দেহ হয় এই কুয়াশা বোধহয় আর বেলা হইলে রৌদ্র উঠিলেও কাটিবে না। এর পেছনে আছে আকাশ ছাওয়া ফিকে ধূসর রঙের সারাদিন ব্যাপী অকাল বাদলের মেঘ। বিপদের দিনে পাঞ্জাবি ওভারসিয়ার জালিম সিং ও তাহার স্ত্রী যথেষ্ট উপকার করিল। জালিম সিং অফিস কামাই করিয়া সৎকারের লোকের জন্য বাঙালি টোলায় ঘোরাঘুরি করিতে লাগিল। খবর পাইয়া রামকৃষ্ণ মিশনের কয়েকজন সেবকও আসিয়া পৌঁছিল। মণিকর্ণিকার ঘাটে সৎকার অন্তে সন্ধ্যাবেলা অপু স্নান করিয়া ঠান্ডা পশ্চিমে বাতাসে কাঁপিতে কাঁপিতে পৈঠার উপর উঠিল। রামকৃষ্ণ মিশনের একজন সেবক ও নন্দবাবু তাহাকে উত্তরীয় পড়াইতেছিল। বেলা খুব পড়িয়া গিয়াছে। অস্ত দিগন্তের ম্লান আলো পাথরের মন্দিরগুলার আগাটুকুতে মাত্র চিকচিক করিতেছে। সারা দিনের ব্যাপারে দিশেহারা অপুর মনে হইল তাহার বাবার পরিচিত গলায় উৎসুক শ্রোতাগণের সম্মুখে কে যেন বসিয়া আবৃত্তি করিতেছে, কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া। যে বাবাকে সকলে মিলিয়া আজ মণিকর্ণিকার ঘাটে দাহ করিতে আনিয়াছিল, রোগে জীবনের যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্নমাত্র। অপু তাহাকে চেনে না, জানে না। তাহার চিরদিনের একান্ত নির্ভরতার পাত্র সুপরিচিত হাসিমুখ বাবা জ্ঞান হইয়া অবধি পরিচিত সহজ সুরে সুকণ্ঠে প্রতিদিনের মতো কোথায় বসিয়া যেন উদাস পুরবীর সুরে আশীর্বাচন গান করিতেছে, কালে বর্ষতু পর্জনং পৃথিবী শস্যশালিনী লোকা সন্তু নিরাময়া।